আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মুস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী। রাজ্জাকি ভাই, কয়েকটি ঘটনা তো দেখা যাচ্ছে, বিশেষ করে দুদকের কিছু অভিযান, একেবারে সেই মতিউর রহমান থেকে শুরু করে ওইদিকে বেনজির ডিমের তালে চলছে, আবার কেউ বলছে না জোরে সোরে চলছে, আইনি কাঠামোর মধ্যেই চলতে হয়। এর মধ্যে আবার সংসদে যে বাজেট পাশ হয়ে গেল, তাতে দেখা যাচ্ছে দুটো জিনিস: সংসদ সদস্যদের সেই শুল্ক মুক্ত গাড়ি, সেটা রয়ে গেল, যেটা বাতিল হওয়ার কথা ছিল। আরেকটি হলো যে 15% ছাড় দেওয়ার পর কালো টাকা সাদা হবে, তাহলে আপনি দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান, আর তো লোকই খুঁজে পাবেন না। এরকম একটা সন্দেহের দোলাচাল চলতেছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এস আলম গ্রুপের দুইটা কোম্পানির কাছে সরকারের পাওনা 7,000 কোটি টাকা। তো এগুলির ব্যাপারে কি সরকার নীরব থাকবে, নাকি কোন কোন পয়েন্টে খুব সোচ্চার থাকবে, আবার কোন কোন পয়েন্টে নীরব থাকবে? কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আমি জানি না ভিডিওটা কতটুকু লম্বা হয় কিনা। আসলে এই কালো টাকা মানে একজন একটা গল্প বলছিল। গল্পটা হইলো এরকম: কাজের বুয়া জিজ্ঞেস করতেছে বাড়ির কর্তা এবং কর্তাকে যে, স্যার কালো টাকা কি? কই, কালো টাকা কি এটা তোর বোঝার দরকার কি? কয়, না, রাস্তায় সব জায়গায় শুনি যে কালো টাকা কালো টাকা, আবার কালো টাকারে সাদা করা যায়, মানে এই কালো টাকাটা কি? তখন ভদ্রলোক বলল যে, তার বউকে বলল যে, মেয়েটা যদি কালো টাকার ব্যাপারে জানতে চায়, কয় পারলে একরকম বুঝাই দাও। তখন বললো যে, ঠিক আছে, তুই কালকে আসিস, তারপরে তোরে বুঝাবো। তো পরদিন সেখানে প্যান্ট ধুইতে দিছে এবং ট্রেনের ভিতরে 5,000 টাকা রেখে দিছে প্যান্টের পকেটে। তো ধোয়ার সময় কাজের মেয়ে টাকাটা পাইলো। পাওয়ার পর সে টাকাটা লুকিয়ে রাখলো। তারপরের দিন ওই ভদ্রলোক কাজের মেয়েটাকে ডাকলো। হ্যাঁ, কাজের মেয়েটাকে ডাকলো, ডেকে বলল যে, তুই তো জানতে চাইছিলি যে কালো টাকা কাকে বলে। কয়, জি স্যার। বললো, কালকে আমার প্যান্ট ধোয়ার সময় তুই যে 5,000 টাকা পাইছিস এবং নিয়ে গেছিস, ওইটা হলো কালো টাকা। আর ওইখান থেকে তুই আমার মাত্র 750 টাকা দিয়ে দে, মানে শতকরা 15 টাকা হিসাবে। হ্যাঁ, শতকরা 15টি হিসাবে যদি তুই মানে আমাকে 750 টাকা দিয়ে দেস, তাইলে পরে এটা হয়ে যাবে সাদা টাকা। তারপরে সে বলতেছে মেয়েটাকে যে, তুই এই কাজটা কেন করলি ইত্যাদি। তখন মেয়েটা বলে, স্যার আর বললেন না, আমার একটা কিস্তি দেওয়ার কথা ছিল, বহু চেষ্টা করে কোথাও টাকা জোগাড় করতে না পারা এটা দিছি। তারপর শেষ পর্যন্ত শরমে সে ওই টাকাটা ফেরত দিয়া কাজ ছেড়ে চলে গেল। অর্থাৎ একটা কাজের মেয়েরও যে লজ্জাবোধ আছে কালো টাকা বুঝানোর পর, সেই লজ্জাবোধ আপনি কালো টাকার জন্য যদি এস আলম ধরেন, তার নাই, বেনজিরের নাই, আজিজের নাই, আবুল বারাকেত নাই, কারোরই নাই। এখন আসেন, আপনি যেটা বললেন, সম্প্রতি দেখেন এস আলমের দুইটা কোম্পানির বিরুদ্ধে আপনার 3,538 কোটি টাকার ভ্যাট ফাঁকি দিছে। 3,538 কোটি টাকার যদি ভ্যাট ফাঁকি দেয়, সেটা কত লক্ষ কোটি টাকার উপরে হয়? সেটা দুটো কোম্পানির উপরে। এবং সেটা এখন রায় বেরোলো মানে এটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে তার কাছে পাওনা। এবং এটা সরকার সুদ সহ পাওনা হয়েছে প্রায় 7,000 কোটি টাকার বেশি। তাহলে এই যে ভ্যাট ফাঁকি, এই ভ্যাট কাস্টমস এক্সাইজের যিনি অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন, তাদের একজন মতিউর রহমান। এরকম মতিউর রহমানদের সিলসিলা তো এইখানে আছে। তার মানে করাপ্ট এস আলম, করাপ্ট আব্দুল হাই বাচ্চুর টাকা খাচ্ছে এই করাপ্ট মতিউর রহমানরা এবং এই করাপ্ট বেনজিরিরা। তার মানে এটা একটা সিন্ডিকেট। পুলিশ বলেন, ভ্যাট কাস্টম বলেন, এস আলমের মতো লোক বলেন, এরা সব একটা টিম। এখন আসেন, এই যে টিমটার কথা আমি বললাম আপনাকে, সেখানে আপনি দেখেন কি হচ্ছে। আপনি মানে বাংলাদেশ সরকার, যে ক্ষমতাসীন যে সরকারটা, তারা কিন্তু সবসময় ক্লেম করেন যে আমরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি। তারা কিন্তু একজন রাজাকারের সন্তানকে প্রেস সেক্রেটারি বানিয়েছেন। আমি বলছি না যে সে মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী হবে না, হতেও পারে, কারণ কমিনের ঘরে মমিন, মমিনের ঘরে কমিন জন্ম হয়, আমরা জানি। সেক্ষেত্রে সে অবশ্যই মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী হতে পারে, কিন্তু সেই জাজমেন্ট সরকার কোথাও নেয়নি। সেই জাজমেন্ট সরকার নিছে মতিউর রহমানের বেলায়। যেমন মতিউর রহমান এবং তার প্রথম স্ত্রী সম্পর্কে আব্দুল গাফফার চৌধুরী মাত্র মৃত্যুর কিছুদিন আগে একটা কলামে লিখে গেছেন, যে কি লিখছেন, যে নব্য আওয়ামী লীগ সাথে বহু স্বাধীনতা বিরোধী সুযোগ ভোগ করছে, সুবিধা ভোগ করছে। খোঁজ নিয়ে জানা গেছে সরকারের বর্তমান যে এই মতিউর রহমান, তার পিতা
এবং তার প্রথম স্ত্রীর যে পিতা, দুজনে ছিলেন রাজাকার। তার মানে দেশটা আলটিমেটলি রাজাকার দিয়ে ঘেরা, এই সমস্ত ভাইটাল জায়গায়। এবং সে নিশ্চয়ই তার লাইক মাইন্ডেড লোকগুলাই এরা তাদের কাছে টানছে। এই লাইক মাইন্ডেড যারা রাজাকারের সন্তান হোক আর যারা হোক, তারা তাদের লাইক মাইন্ডেড লোকগুলাই টানছে। তার মানে আলটিমেটলি সরকারের মুখে মুক্তিযোদ্ধার চেতনা থাকলেও দে আর সারাউন্ডেড বাই কি রাজাকার, অর্থাৎ রাজাকারের সন্তান দ্বারা পরিবেষ্টিত। এখন হয়তো বলবেন এরা মাটির মানুষ হয়েছে। কোথায় মাটির মানুষ? আপনি ইসলামের এই যে লোকের যে কর ফাঁকি দিছে, এগুলো তো অ্যাপ্রুভাল দিছে এইরকম কাস্টম ভ্যাট এক্সাইজের অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান। অ্যাপিলেট ট্রাইব্যুনাল একটা বিচারের জায়গা। কি বিচার করছেন আপনি? আপনাকে বিবেচনায় নিতে হবে কি বিচারটা করছেন। 2 নম্বর হচ্ছে, আপনার যারা দুর্নীতি করতেছে আজকে, হঠাৎ করে কিন্তু আপনি দেখেন দুর্নীতির তালিকা প্রকাশ পাচ্ছে, এভরিডে পত্রিকা আসতেছে। এবং কোন সাধারণ মানুষ, ইভেন আমরা যে মনে করি সাংবাদিকদের পক্ষেও এত দ্রুত ওয়ান আফটার অ্যানাদার করাপশনের তথ্য পাওয়ার কথা নয়। কারা কিভাবে পাচ্ছে সেটা পরে আসি। তার আগে আমি বলবো, এই সমস্ত দুর্নীতিবাজদেরকে যখন আমরা টাচ করতেছি না, অফকোর্স গভর্নমেন্ট ইজ বেনিফিটেড এনিওয়ে। তা না হলে আমি কেন, যেখানে দুর্নীতির শিরোনাম সয়লাভ হয়ে যাওয়ায় সরকারের বদনাম হচ্ছে, তারপরে যখন তাদের কিছু করা যাচ্ছে না বা করছে না সরকার, তার মানে বেনিফিটেড। সিম্পল কথা। কিভাবে বেনিফিটেড? বেনিফিটেড না হলে আমি তাদেরকে ধরবো না কেন? এটা হলো, আপনি একটু পার্লামেন্টের দিকে যদি আমি যাই, কেন তারা বেনিফিটেড? আপনি চিন্তা করেন তো পার্লামেন্টের মান আমাদের কোথায় গেছে। আপনি চিন্তা করেন কোথায় গেছে পার্লামেন্টের মান। পার্লামেন্টের সংসদের যে আসনগুলো, 350টা আসন, 50টা সংরক্ষিত বাদ দিলে 300 আসন থাকে। সেই 300 আসনের চেয়ার গুলাই কে বসে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তারপরে পাহাড়, মানে ও কি বলে আপনার সাংঘাতিক অভিজ্ঞ পলিটিশিয়ান তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, এরা কিন্তু পার্লামেন্টের এই সিট গুলায় বসে। স্পিকারের সিটে কে বসে? একজন ব্যারিস্টার শিরিন শারমিন চৌধুরী, যাকে আমি খুব পার্সোনালি চিনি। সেই ক্ষেত্রে বিনা ভোটের যখন নির্বাচন হয় দেশে, সেখানে সেই একই সমমানের চেয়ারে যখন আমি বিনা ভোটের রাজনীতিতে মমতাজকে টেনে বসাই, তখন কি আমার এই চেয়ারটার মান থাকে? আবার যদি আপনি এইদিকে আসেন, যে সাকিব আল হাসান ক্রিকেট তারকা, সে নো ডাউট সে বাংলাদেশকে পরিচিত করছে, সম্মানিত ব্যক্তি তারকা হিসাবে। রাজনীতিবিদ হিসাবে রাজনীতির র বোঝেন না, পার্লামেন্টারি প বোঝেন না, এবং ভোটের রাজনীতি নাই। যদি এমন হইতো যে ভোটের রাজনীতি আছে, জনপ্রিয় লোক দিয়ে আমি নিয়ে ভোট আনাই, সেই রাজনীতি তো নাই। তাকে বসাচ্ছেন কে? সে চিপসের বিজ্ঞাপন দেয়, হাফ প্যান্ট পরে চিপসের বিজ্ঞাপন দেয়, তারপরে এসে পার্লামেন্টে বসে। যে রাজনীতির র বোঝেন না। আমি তাকে ছোট করছি না, কিন্তু রাজনীতির চেয়ারটার তো একটা মান আছে। রাজনীতিবিদ এবং রাজনীতি যিনি বোঝেন তিনি বসবেন। টান দিয়ে তাকে বসাইলাম। আমি আর টকশো করতে গিয়ে দেখছি আওয়ামী লীগের বহু লোক পেয়েছি, যারা দীর্ঘ 14-15 বছর যাবত আওয়ামী লীগের পক্ষে সাফাই গাচ্ছে। তারই একজন হঠাৎ প্রসঙ্গক্রমে আমাকে বলেনি, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে তিনি এত সাফাই গাইলেন 14-15 বছর যাবত, এখনো গাচ্ছেন। তার নাম বলার দরকার নাই, কিন্তু তার একজন ঘনিষ্ঠ বন্ধু, একসাথেই লেখাপড়া করছে একই সাবজেক্টে, তিনি নায়ক ফেরদৌস, সুদর্শন পুরুষ। আমি বলছি নায়ক হিসেবে জনপ্রিয় হতে পারে, রাজনীতিবিদ হিসেবে র বোঝেন না, রাজনীতির র বোঝেন না, পার্লামেন্টে প বোঝেন না, জনপ্রিয়তার প্রশ্ন নাই, যেহেতু ভোটের রাজনীতি নাই। কেন তাকে ডেকে আমার পাশের সিটে বসাচ্ছি? অর্থাৎ আমি রাজনীতির মানটা কোথায় নিলাম? এখন আসেন, দুর্নীতির কথা বলছিলাম। আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের দেশে কয়েকদিন আগে আইনমন্ত্রী বলছে লক্ষ না, প্রায় 1.5 লক্ষর কাছাকাছি মামলা পেন্ডিং। কি মামলা সেগুলো? সাগররুনির হত্যা মামলা আজকে 109 শতবার টাইম নেওয়া হইলো, 12টা বৎসর চলে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী একবার কিছু বলতে পারলেন না, কি যে তদন্তটা হচ্ছে না কেন, কিন্তু আসামি কারা? তার তো 10 বছর 12 বছরের মধ্যে তার পরিষ্কার বলা উচিত ছিল আসামিটা কে। কেননা তিনি ঢাকায় বসে বলেন হত্যা কলকাতায় হলে, যে কলকাতা ইন্ডিয়ার কেউ জড়িত না, জড়িত বাংলাদেশের লোক, বাংলাদেশের লোক হত্যা করেছে, স্পেসিফিক করে দিলেন। অর্থাৎ তদন্ত যারা করবেন তাদেরকে বলাই অ্যাডভান্স বলে দিলেন বাংলাদেশের লোকের বাইরে যাতে কেউ আসামি না হয়। আমি বলছি না যে বাংলাদেশের বাইরের কেউ করছে, আমি ধরে নিলাম, কিন্তু ইন অ্যাডভান্স আপনি এটা বলতে পারলে সাগররুনির ব্যাপারে ওয়াই ইউ আর কিপিং সাইলেন্ট? আপনি কেন কথা বলছেন না? কি করাপশন এখানে ইনভলভ? তার মানে ইউ আর গিভিং শেল্টার টু করাপশন, নাম্বার 1। নাম্বার 2, আপনি আসেন এবার, বেনজির সাহেবের 7টা পাসপোর্ট, আপনি কেন জানবেন না? কেন জানবেন না? বেনজির সাহেব 7টা পাসপোর্ট বানাইছে, কে সে?
হোম মিনিস্টারের আন্ডারে ডাইরেক্ট আইজিপি, এবং সে পাসপোর্ট অফিসে যান নাই, পুলিশ পরিচয় গোপন রেখে প্রাইভেট সার্ভিসে। আপনি জানেন না পৃথিবীর অন্য যে কোনো সভ্য দেশ হইলে সাথে সাথে রিজাইন দিত, কিন্তু আপনার সিনা টান করে বলছেন আপনারা জানেন না, অথচ আর কারো অ্যাকশনও নেন নাই কারো বিরুদ্ধে। এখন আসেন, জেলখানায় কয়দিন আগে চাল ফুটো করে কিছু আসামি বের হয়ে গেল, তারপরে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তিকে সাসপেন্ড করলেন। তাহলে বেনজির যে ইমিগ্রেশন ক্রস করে বের হয়ে গেল, সেখানে ইমিগ্রেশনে তো কাউ সাসপেন্ড হয় নাই কেন? তাহলে চাল ফুটো করে গেছে, ওখান থেকে বের হইছে, কি করবে তারা? শীতকাটা চোর না কি বাইরেছে, কারা বের হইছে? এত এত আপনারা জানেন, এত কিছু করেন, তারপর আপনি এগুলা পারেন না। এটার কারণ কি? আজকে আসলে আলটিমেটলি কোথায় যাচ্ছে জানেন? যে দেশটা দেশটা চলে যাচ্ছে একটা এমন পর্যায়ে যে সময়ের ব্যবধানে দেখা যাবে যে আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেকে চিহ্নিত করতে চান, আলটিমেটলি যদি কোনো পরিবর্তন আসে তখন হয়তো দেখা যাবে দেশ জাতির ধিক্কার নিতে হবে যারা ক্ষমতায় আজকে আছেন, পাশাপাশি যারা সরকার বিরোধী নিয়ে আন্দোলনে লিপ্ত, তখন তারাই হয়তো আবার এই আজকের এই সময়ের মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত হবেন। সবশেষে যে কথাটা আমি বলবো, যে এত দুর্নীতি প্রকাশ পাওয়ার পরেও, পাওয়ার পরেও কাউকে গ্রেফতার করা হচ্ছে না কেন? নাম্বার ওয়ান, যেহেতু সাধারণ লোকের পক্ষে এই তথ্য বের করা সম্ভব না। আমার ধারণা একটা অংশ এই দুর্নীতিটা ফ্লাশ করে দিচ্ছে, সে সাংবাদিককে দেখ, সোশ্যাল মিডিয়া এক্সওয়াইজেড কে দেখ, তারা প্রকাশ করতেছে। পত্রিকার দুর্নীতিতে 6 লাভ, সারা দেশের দুর্নীতির আলাপ হয়, এটা একটা অংশ। আবার একটা অংশ হয়তো বলছে কাউকে গ্রেফতার করো না, কাউকে গ্রেফতার করো না, কারণ করলে পরে প্রশাসন হাত গুটি নেবে, তুমি ক্ষমতায় থাকতে পারবা না। আর একটা শক্তি হয়তো বলতেছে এই দুইটা করে কিন্তু সরকারকে চাপে রাখা হচ্ছে, কারণ সরকার পরিষ্কার দুর্নীতিবাদদের শেল্টার দিছে, সেটা এস্টাবলিশড হয়ে গেছে। আবার সরকার ক্ষমতায়, তার মানে সরকার চাপে আছে। আমার মনে হয় কোন শক্তির আরো কিছু হয়তো এই সরকারের কাছ থেকে লুফে নেওয়া বা লুটে নেওয়ার বাকি আছে। সে কারণেই একদিকে দুর্নীতিতে 6 লাভ করা, আর একদিকে সরকারকে রাখা, সরকার দুর্নীতিবাদদের চাপে রয়ে গেল, চাপে একেবারে দুর্নীতি প্রকাশ করার কারণে সরকার চাপে থাকছে। আর যারা শেল্টার দিচ্ছে তারা হয়তো আখেরি কর্মকাণ্ড তাদের কাছ থেকে গুটিয়ে নিবে। এ কারণে বলছি যে একটা সিম্পল কথা বলে শেষ করি, ডিপ্লোমেসিতে একটা কথা বলি আমরা, সেটা কি? সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এটা কিন্তু বহির্বিশ্বের বেলায় প্রযোজ্য বলতে চান, কিন্তু আমার দেশের ভিতরে কি হচ্ছে? এই সরকারি সবার সাথে বন্ধুত্ব আছে? নো, সবার সাথে তার বৈরী সম্পর্ক, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে সমস্ত বিদেশ দেশগুলোকে টার্গেট করে এই কথাটা বলে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নাই, পৃথিবীর কোন দেশ বলেছে আমাদেরকে যে তোমাদের এই বিদেশ নীতি আমরা লাইক করি? কেন লাইক করবে? আমরা এলাকায় যখন দেখি দুইটা লোকের সাথে শত্রুতা আছে, সেই দুইটা লোকের সাথে যদি আলাদা আলাদা বন্ধুত্ব থাকে, তাহলে তো সেই দুইটা লোকের রোশনালি আমি পড়ি। তাহলে এই যে থিওরি, এই থিওরিতে আমার মনে হয় সরকার প্রতিদিন আরো 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 ডিটাচ হয়ে যাচ্ছে বিশ্ব থেকে, কারণ আপনাকে কেউ বিশ্বাস করবে। তো একটা কথা বলে রাখি, এই পলিসি অ্যাবসার্ড, আমি মানি না যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। দিস ইজ এ ভেগ টার্ম। তবে থাকতে হবে বিশ্বাসের সম্পর্ক। সেই বিশ্বাসের সম্পর্ক বঙ্গবন্ধুর সাথে ছিল বইলেই যেদিন বলছে যে সোলজার কবে যাবে, চলে গেছে সোলজার, কারণ ওই মুহূর্ত পর্যন্ত বিশ্বাসের সম্পর্ক ছিল। সবশেষে যেটা বলবো আমি, বিশ্বাসের সম্পর্কে স্বার্থ থাকতে পারে, বিশ্বাসের সম্পর্কের ভিতরে স্বার্থ থাকতে পারে, কিন্তু ষড়যন্ত্র থাকে না। বিশ্বাসের সম্পর্কের মধ্যে কৌশল থাকতে পারে, কূটকৌশল থাকে না। যেহেতু আমাদের কারোর সাথে বিশ্বাসের সম্পর্ক নাই, কাজে আমরা ষড়যন্ত্র এবং কূটকৌশলের শিকার, এবং এটার দায় দায়িত্ব টোটালটাই সরকারের। অর্থাৎ আপনি যদি আভ্যন্তরীণ করাপশন ধরেন, দুর্নীতি ধরেন, আর আন্তর্জাতিক ভাবে সেটা যে করছে, দুইটার দায়ী এই সরকারের। কারণ আমি বহু আগেই বলে আসছি, লিডারশিপের ব্যর্থতা এই সরকারের আছে, ডিপ্লোমেসির ব্যর্থতা এই সরকারের আছে, জনগণ থেকে বিচ্ছিন্ন এই সরকার, সুতরাং প্রতিদিন বিপদগ্রস্ত হচ্ছে সরকার। জি, আমি একটা প্রশ্ন করি, ডিপ্লোমেসির ব্যর্থতার কথা বলছেন, সেখানে এখন সবচেয়ে আলোচনা হচ্ছে যে রেল সংযোগের বিপরীতে আমরা তিস্তার পানি বন্টন বা সীমান্তে শূন্য হত্যা, এই বিষয়টি আমরা নিয়ে আসতে পারলাম না। অর্থাৎ আমরা কিছুই পাচ্ছি না, কিন্তু আমরা সবই দিচ্ছি সব। এবং তিস্তার যে পানি বন্টন এবং তিস্তা ব্যারেজ, সেটা আবার চীনের স্বার্থ, সব মিলায় দেখা যাচ্ছে আমাদের কোনো স্বার্থটা উদ্ধার হচ্ছে না, কিন্তু ভারত তার মতন করে চেষ্টা করছে, আবার চীনও হয়তো চেষ্টা চালাবে। এতে আমাদের অবস্থানটা আসলে কোথায় দাঁড়ানো? আপনার একটা কথা বলি, এখন এই ডিজিটাল যুগে, এই মডার্ন যুগে কেউ যদি বলে যে আমার বাড়ির ভিতর দিয়ে রেল লাইন যাবে, ট্রেন যাবে, গাড়ি যাবে, সেটা আমি অপোজ করবো? নো, আমি অপোজ করি না।
কেন করি না? সারা বিশ্বে তাই। কিন্তু প্রধানমন্ত্রী ভারত সফর করে সে যে প্রেস কনফারেন্স করছেন, সেখানে উনি অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছেন। উনি বলছেন যে রেল লাইন তো যেতেই পারে, কারণ পৃথিবীর বহু দেশে এখন ইউরোপে ইয়ে নাই, কি বলে, বর্ডার নাই, মানে বর্ডার ব্যারিকেড নাই, বর্ডার ওপেন। তো আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, আপনি ট্রেন দেন, রেল লাইন দেন, ভালো কথা, আপনি কি কাঁটাতারের বেড়াটা উইথড্র করতে বলছেন ভারতকে? আপনি তো বলছেন যে বর্ডার নাই, এবং আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক, 52 বছরের পরীক্ষিত সম্পর্ক। আপনি প্রধানমন্ত্রীকে বলবেন, আমি ভারতকে বলবো না, আমি আপনাকে বলবো, আপনি বলেন, কালকে প্রস্তাব দেন কাঁটাতারের বেড়া তুলতে। আপনি পারবেন? পারবেন না। সুতরাং আপনি কেন বলেন পৃথিবীর বহু দেশেই এখন বাউন্ডারি নাই? আপনি বাউন্ডারি উইথড্র করতে না পারলে আপনি আরেকটা রেফারেন্স দেন কেন? ওই রেফারেন্স আপনার কোন কাজে লাগবে? 2 নম্বর আসেন, ট্রেন যাক, আমার কোনো আপত্তি নেই। আমি প্রধানমন্ত্রীকে বলবো, এই ট্রেন যদি এখান থেকে যায়, এটার ভিতর দিয়ে যায়, নিশ্চয়ই সে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সব জায়গায় যাবে, যাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেই ট্রেনটার যাত্রী আমিও তো হতে চাই। আমার কাছে যদি পাসপোর্ট আর ভিসা থাকে, আমি যদি ভাবি যে আমি আসাম যাব, আমি সেই ট্রেনটা অ্যাভেল করতে পারবো কিনা সেটা আমি জানতে চাই। আমি সেটা পারবো কিনা সেটা আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই। আর আজকে যদি ধরেন, কথার কথা বলছি, আজকে যদি এই এই ভারতের বিরুদ্ধে কেউ আন্দোলন করে রাস্তায়, কোনো দল, রাস্তাঘাটে কোনো দল, তাহলে কিন্তু সরকার দমাইতে নামাবে অন্য কালার দিয়ে। কিন্তু আওয়ামী লীগ নামে না কেন? আওয়ামী লীগের লোকগুলো নামে না কেন দাবি নিয়ে? রাস্তায় তো কোনো দল নাই। আমরা ভিসা মুক্ত বাংলাদেশ চাই, যে ভারতের থেকে আমরা ইন্ডিয়া যাব, ভিসা চাই না, আমার ভিসার দরকার নাই, বিশ্বাসের সম্পর্ক। আপনি কাঁটাতারের বেড়া উঠান, আপনি পারেন কিনা দেখি। আমি রয়্যালিটিও চাই না, আপনি কাঁটাতারের বেড়া উঠান। প্রয়োজনে কমন কারেন্সি হোক, আমার টাকাও ইন্ডিয়া চলবে, ইন্ডিয়ার টাকাও বাংলাদেশে চলবে, করেন না ইউরোপের মতো, খালি ইউরোপের রেফারেন্স দেন। বিল্ড আপ ইউর মেন্টালিটি ফার্স্ট, যে আপনি ইউরোপিয়ান। 2 নম্বর, আপনি বিশ্বাসের সম্পর্ক তৈরি করেন ভারতের সাথে। আমার বিশ্বাস, ভারতের সাথে বিশ্বাসের সম্পর্ক নাই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে দরজা খোলা রেখে ঘুমানো যায়। আর বিশ্বাসের সম্পর্ক যদি না থাকে, তখন শুধুই স্বার্থ আসবে। ভারত যত খুশি দিতে পারুক, আমি কেন আপত্তি করব? ভারতের ডিপ্লোমেসি, ভারতের লিডারশিপ। আপনি পারছেন না কেন? কারণ আপনার লোভ, আপনার দরকার লোভ, আপনি ক্ষমতায় থাকবেন, আপনার সাথে জনগণ নাই। আমি ভারত বিদ্বেষী নয়, আমি চাই ট্রেন যাক, সেই ট্রেনে আমি চড়ে যাব, আমিও যাব। আসেন এইবার, আপনি আরেকটা কথা বলছে যে তিস্তার বিষয় নিয়ে, সেখানে চায়নাও আগে আসছে, ভারতও আগে আসছে। আবার বলছেন ভারত আমাদেরকে পানি দিবে, সেটাও ভারতের কাজ, সেক্ষেত্রে ভারত যদি কাজটা কমপ্লিট করে তাহলে ভালো হয়। হ্যাঁ, আপনার সাথে আমি একমত। কিন্তু আপনার তো টাকা নাই, আপনি চালাবেন কেমনে? আর টাকার জন্য দরকার আপনার চায়না, কেন দরকার? 100 টাকার কাজে 300 টাকা আপনাকে চায়নাই দিবে, ভারত আপনাকে দিবে 100 টাকার কাছে 110 টাকা দিবে, 300 টাকা দিবে না। আপনার তো টাকা দরকার, এই সালামের মতো লোকদেরকে পালতে হবে, এবং এই সালাম আপনার বিদেশে টাকা পাঠাবে। আবারও বলছি, তারা টাকা পাঠাচ্ছে, পাচার করাচ্ছে, তাদেরকে আপনি না ধরার মানে আপনাদের লাভ আছে। লাভটা কি আপনি জানেন, নাহলে আমি ধরবো না কেন? আমার বদনাম হচ্ছে, লোকসান হচ্ছে, আমি টাচ করতেছি না, তার মানে আমার লাভ হচ্ছে, যে কারণে আমার ক্ষমতায় থাকে। কাজেই ক্ষমতায় থাকার জন্য দরকার ব্লেসিংস প্রতিবেশী দেশের, আর টাকার জন্য দরকার আপনার চায়নাকে। এবং আপনার এই যে অবিশ্বাসের যে সম্পর্ক দুই দেশের, এই অবিশ্বাসের সম্পর্ক আপনাকে হয়তো কোথায় নিয়ে যাবে ঠিক আমি বলতে পারবো না। তবে আমি বাংলাদেশের রাজনীতি খুব ভালো দেখছি বলে আমার কাছে মনে হয় না। জি, অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন সমসাময়িক নানা বিষয় নিয়ে আবু হেনা রাজ্জাকির বিশ্লেষণ। দর্শক, আমাদের এই আলোচনা আগামীতেও অব্যাহত থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।